প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরিতে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। দর্শক, আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য দু একটি ঘটনা নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে, এবং সেই উল্লেখযোগ্য ঘটনার খবর যে সকল সংবাদকর্মী সংগ্রহ করেন এবং এর সাথে সংশ্লিষ্ট থাকেন কেবল তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই অনুষ্ঠানে কথা বলার জন্য। ঠিক তেমনিভাবে আজও গত দুদিন ধরে সাংবাদিক সমাজে আলোড়িত যে ঘটনা, সাগররুনি হত্যার যে বিচারের দাবিকে কেন্দ্র করে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ, সাংবাদিকদের যতগুলো সংগঠন আছে, বিএফইউজের সব অংশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট এবং জাতীয় প্রেস ক্লাব সহ, এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই বিচারের দাবি যখন ত্বরান্বিত হচ্ছিল, যখন আরও বেশি জোরদার হচ্ছিল, ঠিক সেই সময় ঘটে গেল একটি ভিন্নধর্মী ঘটনা, সাংবাদিক সমাজে অপ্রীতিকর ঘটনা। বলা হচ্ছে এই ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চিড় ধরানোর জন্য, অনৈক্য সৃষ্টির জন্য একটি বড় অনুঘটক হিসেবে কাজ করছে। গতকালও সেই ঘটনাটি আলোচিত ছিল, আজকেও এটি কম ছিল না। সারা দেশ জুড়ে সাংবাদিক সমাজে তো বটেই। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সংবাদকর্মীকে এবং তথা তারা সাংবাদিক নেতাও। আমার সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট ডিইউজের সভাপতি আব্দুস শহীদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আলোচনায়। আমি যেমনটি বলছিলাম যে গতকালকের ঘটনা, প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর আক্রমণ, সেই ঘটনার রেশ ধরে আজকেও মানববন্ধন কর্মসূচি এবং সাগররুনির হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া, তার উপস্থিতিতে, এই অনুষ্ঠানের উপস্থিতিতেই যে ঘটনাটি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল, সাংবাদিকদের উপর আক্রমণ করা হলো, সেই বিষয়ে প্রতিক্রিয়া এসেছে, সিদ্ধান্ত এসেছে। আপনারা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই বিষয়কে কেন্দ্র করে কি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি হলো সারাদিন? আপনি ঠিকই বলেছেন যে সাংবাদিকদের উপরে গতকালকে যে হামলা হয়েছে, আপনি জানেন আমরা ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, এই সাংবাদিকদের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সাগররুনি হত্যাকাণ্ডের পরে আমরা এই ঐক্যটার সূচনা করেছি। গতকাল যে আমাদের নির্ধারিত মানববন্ধনের কর্মসূচি ছিল, সেটার উপরে হামলাটাকে আমরা আমাদের এই ঐক্য গড়ে ওঠা ঐক্য ভাঙ্গনের, ঐক্য বিরোধী একটি চক্রান্ত হিসেবে বিবেচনা করছি। কারণ আপনি লক্ষ্য করবেন যে গত 5 মাস ধরে আমরা আন্দোলন করছি। কোনো দিন কিন্তু আপনি জানেন আমরা অনশন করেছি, আমরা কর্মবিরতি পালন করেছি, সারা দেশে আমাদের সাংবাদিক সমাজ আন্দোলন সংগ্রাম করেছে, এবং আপনি দেখবেন সমাবেশ, বিক্ষোভ, মিছিল এসব করেছি। কোনোদিন কিন্তু সাংবাদিকদের কোনো কর্মসূচিতে আপনার হামলা হয়নি। এই জাতীয় প্রেস ক্লাবে এই প্রথম আপনার এই যে আমাদের মানববন্ধন কর্মসূচিটার উপরে হামলা হলো। এবং হামলা হলো কখন? যখন এখনো শুরু হয়নি কিন্তু মানববন্ধন কর্মসূচিটা। আমাদের নেতারা উপরে, আমরা জাতীয় প্রেস ক্লাবের দোতলায় সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা বৈঠকে ছিলাম, আর আমাদের মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি চলছে। আমরা আপনার কথায় আসছি। আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যোগ দিয়েছেন টাঙ্গাইল থেকে। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। মিঠুন ভাই ভালো আছেন? জি, ভালো আছি। আজকে বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে যে কালকে জনকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমরা দেশের মানুষ, আমরা দেশের জনগণ খুবই মর্মাহত। জি, সংক্ষেপে প্রশ্নটি কোনো মন্তব্য নয়, প্রশ্নটি করুন। এভাবে হামলা চালালো, তারা কি তাদের মালিকদের খুশি করার জন্য নাকি? অনেক ধন্যবাদ, প্রশ্নটি বুঝতে পেরেছি। তপু, আপনি বলবেন যে হঠাৎই কেন এই আক্রমণ, কেন এই ফুঁসে ওঠা, যখন একটি ঐক্যবদ্ধ আন্দোলনে দীর্ঘদিন পর সাংবাদিক সমাজ, সকল সংগঠন ঐক্যবদ্ধ, ঠিক তখনই এই হামলাটি ঘটনা ঘটলো, এবং যারা হামলা করলেন তারাও এই সমাজেরই, এই সাংবাদিক সমাজ, তারাও সাংবাদিক। মানে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ঐক্যবদ্ধ গণমাধ্যম খুবই জরুরি এবং প্রয়োজনীয় বটে। গণমাধ্যম যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের পেশাগত অধিকার যেমন হেফাজত করা সম্ভব হয়, গণমাধ্যমের স্বাধীনতা যেমন রক্ষা করা সম্ভব হয়, তেমনি ঘুষ, দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে লেখালেখি অথবা সংবাদ প্রচারও সম্ভব হয়ে যায়। আর গণমাধ্যমকে যদি দুর্বল করা যায়, বিভাজন যদি করা যায়, বিভক্তির রেখা যদি টেনে নিয়ে আসা যায়, একে অপরকে মুখোমুখি যদি করা যায়, তাহলে কিন্তু এর একটি সুফল একটি শ্রেণী পেয়ে থাকে। এই যে দুর্বৃত্তায়নের যে গোষ্ঠী, তারা কিন্তু কখনোই চায় না যে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সমাজ রুটি রুজি, পেশাগত অধিকার, নিরাপত্তা, সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসনের জন্য কাজ করুক। আমরা এখানে দেখলাম যে আমরা তো মূলত আন্দোলন করছিলাম সাগররুনির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, এবং এরপরে আমরা নাটকীয়ভাবে একদিন দেখলাম যে লন্ডনে বক্তৃতা করলেন মাহফুজুর রহমান। আমরা মনে হয় এই জায়গাটিতে আমরা সেই ভিডিও ক্লিপটি দেখতে পারি, লন্ডনে যে ডক্টর মাহফুজুর রহমান তিনি বক্তব্য দিয়েছেন, এবং তিনি নির্বিকার চিত্তে অনেক কথা তিনি বলেছেন সাগররুনি হত্যাকাণ্ড সম্পর্কে। স্পষ্ট কিছু বিবরণ তার মুখ থেকে এসছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কেও
অবলীলা চিত্তে কিছু কথা বলেছেন। সেই ভিডিও ফুটেজটি আমাদের হাতে রয়েছে, আমরা সেই ছবিটি দেখব। তিনি কি বলেছেন লন্ডনে। আরে প্রাইম মিনিস্টার কত না কথা বলে, আসলে প্রাইম মিনিস্টার বক্তৃতা শুনছেন না, ওই যে ওটা বলছে যে আমরা কি ড্রয়িং রুম পাড়া দেওয়ার দায়িত্ব নিছি। এইটা হচ্ছে বেশি কথা বললে বাঁচালের একটা ফটকা মিস্টেক হয়ে যাবে। কথা বলতে বলতে সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এমন কি ঘটনা হলো, সব কিছু ফেলাই দিয়ে কাজ ফেলাই দিয়ে সে রাত 2টার সময় ভটকে বাড়িতে আসলো। এটা কিন্তু সবারই প্রশ্ন, যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে সহ্য করতে পারে নাই। তাহলে ওই বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আম্মুকে আমার আব্বু প্রথম খুন করছে, তারপরে 2টা গুন্ডা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে। এই 2টা লোক যে খুন করছে তারা অনেক আগের থেকে এই বাড়িতে ছিল, খুনের বহু আগের থেকে, এবং এরা খুন হওয়ার পরে ডাঁটে বাড়ির থেকে বাড়ায় গেছে। যে অস্ত্র দিয়ে মারা হয়েছে এটার বডির মধ্যে ওদের হাতের ছাপ ছিল, পুলিশের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাইছে সেটা ওদের হাত ছিল। তো যদি অন্য কেউ থার্ড পার্টি যদি মারে তাহলে বডির মধ্যে ওদের হাতের ছাপ থাকবে কেন? কতগুলো জিনিস আছে যেগুলি আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোলাটো করতেছে এবং কেন এটা প্রকাশ করতেছে না। আমরা ভিডিও ক্লিপটি দেখছিলাম, আপনি দেখলেন, আপনারা দুজনেই দেখলেন। উনি খুনের ঘটনার বিবরণ দিলেন, খুনের আগে কারা ছিলেন, খুনের পরে কারা বের হয়ে গেলেন, এবং এটি আসলে খুনটা কেন ঘটলো, বাচ্চা কি বলেছিল, উনি সব কিছুই বললেন। উনি তথ্যদাতা, উনি মন্তব্যকারী, উনি 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 সব কিছুই। প্রথমত আমরা আরও একটি জিনিস দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি মন্তব্য করলেন যে প্রধানমন্ত্রী বাচাল, এবং পরপর 2বার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তাকে বলা হচ্ছে অবলীলা চিত্তে যে তিনি বাচাল। তিনি এই সমালোচনা করছেন। আসলে এই এত বড় কথা বলার শক্তিটা তিনি কোত্থেকে পান, কোন গ্রাউন্ডে তিনি এগুলো বলেন বা করেন, তিনি কি জানেন না? এই প্রশ্নগুলোই আমাদের সাগররুনি সম্পর্কে, সাগররুনির হত্যাকাণ্ড সম্পর্কে তিনি লন্ডনে যে কথাগুলি বলেছেন, এটি কিন্তু আপনাদের এই ঘটনার আগেও, এই আজকে দেখানোর ক্লিপ আগেও আমরা দেখেছি, শুনেছি, কিন্তু আজকে অনেক ডিটেলস আপনি দেখালেন। সেখানে আমরা কিন্তু কথাগুলি বলেছি যে তিনি আপনার নিজে থেকে, আমরা কিন্তু এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ ব্যর্থ হয়েছে, তারা যেখানে ঘটনার ক্লুটা উদ্ধার করতে পারেনি। একজন দর্শক আপনার সাথে যোগ দেবেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমি শামসুল আলম হাবিব, শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার জানার আগ্রহ বিজ্ঞ সাংবাদিক আলোচকরা এবং মিঠুন ভাই আপনার কাছেও, যে এই যে আমাদের সাংবাদিকদের উপর মানববন্ধনের যে হামলা হলো এটিএন বাংলার কর্তৃপক্ষের পক্ষ থেকে, এই পরিপ্রেক্ষিতে আমাদের সাংবাদিক সংগঠন যে এটিএন বাংলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করলো এবং 10 জন সাংবাদিকের উপর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন। তো এরপরে আমাদের সাংবাদিক সংগঠন থেকে আরো কোনো গুরুত্বপূর্ণ বা আরো কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন বুঝতে পেরেছি। সাংবাদিক নেতারা আছেন, তারা জবাব দেবেন। এই প্রসঙ্গে বলতে চাই যে মাহফুজুর রহমানকে গণমাধ্যমের শত্রু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এবং উনি হচ্ছেন গণমাধ্যমের শত্রু। অর্থাৎ ওনার সহকর্মীরা কে কখন বাড়ি ফিরবেন, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন কে কখনো পড়বেন, সেগুলোও তার নজরদারিত্বের ভিতরে ছিল আর কি। এবং 6টার সময় ফিরবে কে, 2টার সময় ফিরবে কে, আগে গেলে কি ঘটবে, সবগুলোই তিনি এখানে। বিএনপির সভাপতি শব্দটি ব্যবহার করেছেন এনিমি অফ প্রেস। হ্যাঁ, এনিমি অফ প্রেস। আমরা বলি যে গণমাধ্যমের শত্রু হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়েছে। এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখানে এই বিএফইউ যে ডিইউ যে জাতীয় প্রেস ক্লাব এবং ডিআরইউ বসে নীতিগতভাবে তাদের বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি জানেন যে প্রত্যেকটা সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয় এবং গঠনতন্ত্রের ভিতরেই লেখা আছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা কি। আমরা এই নীতিগত সিদ্ধান্তগুলোই এখন কিন্তু স্ব সংগঠন তার সদস্যদের ক্ষেত্রে প্রয়োগ করবে আর কি। এবং এই বিষয়ে আরেকটু বলি যে আমাদের যে আন্দোলন, আমাদের রুটি রুজির আন্দোলন, পেশাগত অধিকার রক্ষার আন্দোলন, নিরাপত্তার আন্দোলন, সাগররুনি সহ বিভিন্ন সাংবাদিক যারা বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের এই বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু লাগাতারভাবে চলছেই। আগামীকাল আমরা এই সমস্ত দাবি নিয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে, পদযাত্রা শুরু হবে।
এবং এই আন্দোলনগুলো যতক্ষণ পর্যন্ত এই সাগররুনি হত্যাকাণ্ড বিচার সহ এই সমস্ত দাবি দেওয়া বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লাগাতার আন্দোলন চলবে। পরবর্তীতে আর কি থাকছে? আপনি যেখানে বলছিলেন যে লন্ডনে মাহফুজুর রহমান সাহেবের বক্তব্য, আমি যেখানে বলছিলাম যে আমাদের পুলিশ যখন কোনো ক্লু বের করতে পারছিল না, তখন তিনি যখন একটা ডিসক্লোজার দিলেন যে তিনি জানেন হত্যাকারী কারা, সাগররুনি পরকীয়ার বলি, এবং তাদের সম্পর্কে অরুচিকর মন্তব্য তিনি করলেন। চরিত্র হনন তো শুধু তাদের করলেন না, আজকে যেটা পরিষ্কার হলো আর একটু এগিয়ে উনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি কিন্তু পলিটিশিয়ান না, আমরা কিন্তু পলিটিশিয়ান না, আমরা হচ্ছে আপনার প্রফেশনাল। আমরা প্রফেশনালরা দেশের রাজনীতিবিদদেরকে সম্মান রেখে কথা বলা দরকার। উনি প্রধানমন্ত্রীকে বাঁচাল বললেন, উনি কিসের পরিচয় দিলেন? যে কথাগুলি উনি বললেন, যেভাবে বললেন, সাগররুনিকে অ্যাটাক করে যেভাবে তাদের মৃত মানুষকে, এবং তিনি যেটি বলেছেন সেই কথাটি বলার রাইট তিনি রাখেন কিনা ব্যক্তি মানুষের, সেই জন্য আমরা বলেছি, আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা বলেছি যে আপনারা যখন ক্লু পাচ্ছিলেন না, এটিএন বাংলার আপনার কর্মী রুনি হত্যা সম্পর্কে তার অভিভাবক, তার সংগঠনের অভিভাবক যে তথ্যটা দিয়েছেন, তাকে আপনারা সেটাকে সূত্র ধরে তা আপনি ঘটনার ক্লু বের করতে পারেন। তো এখন তিনি তো জানেন কি বটিতে কি অবস্থা ছিল, তিনি তো জানেন আপনার যে কিভাবে কে কাকে কখন আগে হত্যা করা হয়েছিল। সভাপতি ডিইউজে, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা আলোচনায় ফিরবো, আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি, সঙ্গেই থাকুন, বিরতি দিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আশিয়ান সিটি রিপোর্টার্স ডায়েরি। আমরা আলোচনা করছি সাগররুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ এবং এই হত্যাকাণ্ডের বিচার নস্যাতের অপচেষ্টার অভিযোগে ডক্টর মাহফুজকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাংবাদিক সমাজ। সেই সাথে এটিএন বাংলার যে 9 সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছে, সেই 9 সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। কথা বলছেন ডিইউজের সভাপতি আব্দুল শহীদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। আমরা আলোচনা শুরু করছি, বিরতির পর একটি ফোন নিয়ে আসছি। প্রিয় দর্শক, সংক্ষেপে আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম সজল, আমি বাসাবো থেকে বলছি। জি সজল, প্রশ্নটি করুন। জি, আমার মনে হয় মাহফুজকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে ওনাকে মানে কি বলবো, আসলে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে আসল তথ্য আসলে বের হয়ে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝেছি আমরা। দর্শকের যে প্রতিক্রিয়া, এটা হচ্ছে যে আমাদের আপনার দর্শকের প্রতিক্রিয়ার জবাবে এটা আমরা জানাতে চাই যে আমরা যে সিদ্ধান্তগুলি আজকে আমাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে আমরা ঢাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিত্বমূলক আপনার যে আমাদের কমিটি আছে, নেতৃবৃন্দ আছে, আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা ঘোষণা করা হয়েছে। এক হচ্ছে যে আমরা মাহফুজুর রহমানকে আপনার এনিমি অফ প্রেস, গণমাধ্যমের শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে এ কারণে যে তিনি সাংবাদিকদের ঐক্য বিরোধী কাজে লিপ্ত। একই সাথে বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের তথ্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তিনি তার প্রতিষ্ঠানে ব্যবহার করছেন। একদিকে হচ্ছে তিনি আপনার ঐক্য বিরোধী কাজ করেছেন এবং ঐক্য ভাঙনের চিড় ধরানোর চেষ্টা করেছেন। আর হচ্ছে তিনি আপনার লোক পাঠিয়ে আমাদের এই যে ঐক্যবদ্ধ সাংবাদিক, যেটি অনেকেই বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচার, এই হত্যাকাণ্ডের যেন ভিন্ন দিকে মোড় নেয়, ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, হামলা করেছেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে তিনি আপনার বিকল্প কর্মসূচি দিয়ে সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই কারণে আমরা বিবেচনা করেছি যে তিনি আসলে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হোক, এইটা তিনি চাচ্ছেন না। এবং যারা হামলা করেছে সাংবাদিকদের গতকালকের মানববন্ধন এবং সমাবেশের উপরে, তারা চায় না যে সাগররুনি হত্যাকারীরা চিহ্নিত হোক, এবং সেই জন্যই এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহের জন্যই এই ঘটনাটি ঘটেছে। এই জন্য মাহফুজুর রহমান সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আর সঙ্গে সঙ্গে আমরা যেহেতু তিনি তদন্তকালীন একটা মামলার তদন্ত চলছে ঘটনার, তদন্তকালে তিনি কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা এইটা আইন বিরোধী বলে আমরা মনে করেছি এবং আমরা এই জন্যে তাকে গ্রেফতার করে প্রকৃত ঘটনা তার কাছ থেকে আমরা গ্রেফতারের দাবি করেছি এবং তাকে গ্রেফতার করে আমরা আপনার এই বিষয়টি উদ্ধার করার জন্য এটা একদিকে যেমন আন্ডার ইনভেস্টিগেশন আর একটা সাবজুডিস ব্যাপার। আরেকটি বিষয় আপনি দেখেন যে সমস্ত শিল্পীদেরকে নিয়ে তিনি বৈঠক করিয়েছিলেন তারা কিন্তু এখন অভিযোগ করছে বিকৃত রূপে, আংশিক রূপে, আংশিকভাবে তাদের বক্তব্য সেখানে উপস্থাপন করা হয়েছে। আমি একটি টেলিভিশনের সংবাদ দেখলাম যে আমাদের শ্রদ্ধাভাজন নাট্যকার মামুনুর রশিদ তিনি অবলীলায় স্বীকার করেছেন যে আমাকে যেভাবে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানকার প্রক্রিয়াটা ছিল ভিন্ন। তার বক্তব্যটা খণ্ডিত আকারে রয়েছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেছেন যে এই সাগররুনি হত্যাকারীদের বিচারের দাবিতে তিনিও শরিক হবেন। অনেকটাই যে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে এটিএন যা বাংলা এবং এটিএন নিউজ গতকালকে আপনারা বলেছেন সেটি যে ধরনের টকশো করে বিশুদ্ধার করেছেন সেটি কিন্তু আসলে সাংবাদিক সমাজ প্রতিবাদ জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং তার পরবর্তীতে একটি ব্যবস্থাও কিন্তু আমরা আপনারা সিদ্ধান্ত এই সঙ্গে আমি যোগ করতে চাই সাজ্জাদ আলম খান তপুর সঙ্গে এটি যে এই সাংবাদিকদের আপনার শিল্পীদের জানেন তারা শ্রদ্ধাভাজন, আমাদের কোনো সন্দেহ নেই, তারাও এদেশের নাগরিক, তাদের যে কোনো ইস্যুতে কথা বলার অধিকার আছে। কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন আমরা সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন আমরা এই 5 মাস ধরে রাস্তায়, আমরা কি আমাদের দেশের শিল্পী বুদ্ধিজীবী আপনার যারা আছেন বিভিন্ন পেশাজীবী তাদের কাছ থেকে আপনার এই প্রতিক্রিয়া আশা করি না? অবশ্যই। আরেকটি প্রশ্ন নিয়ে মনে হয় আপনি সেটা উত্তর দেন, ওই জায়গা থেকে শুরু করেন। প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কেমন আছেন আপনি? সংক্ষেপে প্রশ্নটি করবেন আমাদের। মাসুদ পারভেজ ময়মনসিংহ থেকে। জি মাসুদ পারভেজ বলুন। আমি যে প্রশ্নটা করতেছিলাম যে মাসুদুর রহমান সাহেব তো গুরুত্বপূর্ণ দুটো অপরাধ করছে। একটা হলো যেখানে সরকার কোনো ক্লু পাচ্ছে না সাগররুনি হত্যা, সেখানে লন্ডনে উনি ইচ্ছাকৃতভাবে তার মুখ থেকে এটা বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ, এটার জন্য তাকে গ্রেফতার করা উচিত। দ্বিতীয়ত একটা প্রশ্ন হলো সেখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করছে, বাচাল বলছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ অপরাধ। তারপরেও কেন সরকারের ঊর্ধ্বতন মহল থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে না? অনেক ধন্যবাদ, প্রশ্নটি বুঝেছি। আমরা এই যে সাংবাদিক সমাজ কিন্তু গ্রেফতারের দাবি জানিয়েছে, যেটা শহীদ ভাই ব্যাখ্যা করে বলেছেন। আমরা কিন্তু বলেছি যে তাকে গ্রেফতার করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই সাগররুনি সম্পর্কে তো পাওয়া যাবে। আর আপনি জানেন যে সমালোচনা কে করতে পারে, কোন স্তরে করা সম্ভব। আমি সাংবাদিকতা করি বা পেশাজীবী মানুষ হয়ে কার সমালোচনা করতে পারবো, কোনটুকু করতে পারবো, সেটি কিন্তু সমাজে একটি বিধিবদ্ধ অবস্থানে রয়েছেন। আমরা অবশ্যই মনে করি যে একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলের নেত্রী এর সমালোচনা কারা করবে সেটিও কিন্তু সমাজে মোটামুটিভাবে স্বীকৃত বিষয়। তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে বাচাল বলে অভিহিত করেছেন। আসলে এই বিশেষণটা বোধহয় তার নিজের জন্যই প্রযোজ্য আর কি, এবং এটি হচ্ছে একটি সীমানা অতিক্রম করে সমালোচনার শামিল, যেটি অবশ্যই নিন্দনীয় এবং দর্শকরা কিন্তু সেই নিন্দনীয় জায়গাটি বারবার তুলে ধরেছেন। আমাদের দাবি এখনও রয়েছে, আমরা ঘোষণাও করেছি যে মাহফুজুর রহমানের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই অন্তত সাগররুনি হত্যার কুল কিনারা হওয়া সম্ভব আর কি। আপনার কাছ থেকে আমি শহীদ ভাইয়ের কাছে যাবো একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে একটি বিষয় আন্ডার ইনভেস্টিগেশন, একটি সাবজুডিস ব্যাপারও, কারণ উচ্চ আদালত এই সাগররুনি হত্যার বিষয়ে একটি রুলও দিয়েছিল। সেই বিষয়ে উনি মন্তব্য করলেন, উনি দুটি অপরাধ করেছেন, দর্শকও বললেন। পাশাপাশি আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন যে এই মানুষটি অনেক গুণ সম্পন্ন, তার গুণের শেষ নাই। তিনি একজন শিল্পী, তিনি একজন উদ্যোক্তা, তিনি একজন কবি, তিনি একজন নির্মাতা। এই এত মেধাসম্পন্ন একজন মানুষ কি করে এই কাজটি করলেন? আপনি যেখান থেকে বলছিলেন তার সাথে মিলে যদি এই প্রশ্নটুকুর উত্তর দেন। সেই কথাটি আমি এই জন্যই আপনাকে বলতে চাই, শিল্পী সমাজের কথায় যেখানে আমি ছিলাম সেই জায়গাটা হচ্ছে যে এই যে তিনি তার দুইটি প্রতিষ্ঠান এটিএন বাংলা এবং এটিএন নিউজ থেকে এই শিল্পীদেরকে ডেকে এনে তাদের বক্তব্য প্রচার করালেন এবং প্রত্যেকজন তাদের বাইট, যেটা সাউন্ড বাইট আমরা শুনেছি, বক্তব্য যেটা শুনেছি, প্রত্যেকেই কিন্তু তার প্রশংসা করলেন এবং বললেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই কথা তিনি বললেন এবং প্রকারান্তরে সাংবাদিক সমাজের দিকে ইঙ্গিত করলেন, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। কিন্তু একজন শিল্পী, আমি তাদের কণ্ঠে শুনিনি একজনও এই কথাটি একবারের জন্য বলেছেন যে সাগররুনি হত্যাকারীরা চিহ্নিত হওয়া দরকার, সাগররুনি হত্যাকারীদের চিহ্নিত করা হোক, গ্রেফতার করা হোক, বিচার করা হোক। একজন শিল্পীও সেখানে এই কথা বলেননি। আজকে এই যে তপু একটু আগে বললেন এবং বেরিয়ে গেল সে কথাটা, মামুনুর রশিদ সাহেব নাকি বলেছেন, আমি শুনিনি। তারা যেভাবে বলেছেন সেভাবে প্রচার হয়নি, তাদেরকে সেখানে তাদের ব্যাপারেও ব্ল্যাকমেইল করা হয়েছে, খণ্ডিত রূপে উপস্থাপন করা হয়েছে। তাহলে কি দাঁড়ায়? তিনি তার মাধ্যম দুটিকে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থীভাবে আপনার অপসাংবাদিকতার কাজে ব্যবহার করছেন। একই সাথে তিনি তার সাংবাদিকদেরকেই এই ঘটনাকে তিনি ভিন্নভাবে ব্যবহার করছেন। আপনি লক্ষ্য করবেন
যে গতকালকে যে হামলাটি হলো, আজকে দেখেন আপনি সকল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন সার্ভিসগুলো বলেন, এবং প্রিন্টের এই যে স্টিল ছবিতে বলেন, ভিডিও ফুটেজে বলেন, সব গণমাধ্যমে এসছে কারা কিন্তু আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানকে কারা অ্যাটাক করলো, কারা তাকে ঘুষি মারতে মারতে প্রেস ক্লাবের ভিতরে নিয়ে গেল, সব ফুটেজ আছে। কিন্তু একমাত্র এটিএন বাংলা এবং এটিএন নিউজ ছাড়া আর সব গণমাধ্যমে সেটি এসছে। তাহলে তিনি একবারের জন্য কিন্তু 1 সেকেন্ডের জন্য প্রকৃত ঘটনার চেহারা দেখেন নাই। প্রকারান্তরে আমরা কি দেখলাম যে এটিএন বাংলার আপনার বার্তা প্রধান জয় মামুন একটা প্রেস কনফারেন্স করলেন, সেই প্রেস কনফারেন্সের খবর তারা প্রচার করলেন এবং সেখানে তারা কি অভিযোগ করলেন যে সাংবাদিকরাই তাদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। আপনি জানেন ভিজুয়াল মিডিয়াতে আপনি মুখে কথা বললে তো হবে না, আপনাদের উপরে আক্রান্ত হয়েছে সেই আক্রমণের একটা খণ্ডচিত্র 1 সেকেন্ডের একটা ফুটেজ দেখাতে পেরেছেন? তা তো দেখাতে পারেননি। আমাদের সাথে আরো একটি ফোনে দর্শক যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মঞ্জু। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আজকে এটিএন চেয়ারম্যান মাহফুজুর রহমানকে প্রেস অফ এনিমি অফ প্রেস বলে যে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু যে 10 জন সাংবাদিকের যে ঘটনাটা আমরা দেখতে পেলাম যে নজিরবিহীন একটি ঘটনা, যে তাদেরকে কেন করা হবে না? এবং সাংবাদিক হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন, তাদের যে এক্সেসটা বিভিন্ন জায়গায় সেটা কেন বন্ধ হবে না? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি, দর্শক যেটি বলছিলেন এই জায়গাটায় খুব সংক্ষেপে, আমাদের 40 সেকেন্ড সময় আছে, দুইজনকে বলতে হবে। সংক্ষেপে কথাটা বলি, এই জায়গাটায় আমরা সিদ্ধান্ত নিই এই কারণে যেহেতু একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে, আমাদের স্ব সংগঠনগুলো যে সংগঠনের তারা সদস্য ওই 10 জনকে আমরা কিভাবে চিহ্নিত করেছি? ভিডিও ফুটেজ দেখে এবং পত্রপত্রিকার রিপোর্ট দেখে, স্থির চিত্র দেখে সিদ্ধান্ত নিয়েছি আমরা। এবং তাদেরকে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে আমরাও তো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমরা তাদের ব্যাপারে অবাঞ্ছিত ঘোষণা করতে পারি না। কিন্তু যিনি আমাদের সদস্য নন, মাহফুজুর রহমান সাহেব, তিনি যেভাবে সাংবাদিকদের এই গণমাধ্যমের শত্রু হিসেবে আবির্ভূত হয়েছেন, তার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। আমিও সেই কথাটি বলছি যে স্ব গঠনতন্ত্র মেনে এবং গঠনতন্ত্রের সকল সুযোগ সুবিধা থেকেই তাদের বিরুদ্ধে আসলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তাকে এনিমি অফ প্রেস বা মিডিয়া বলা হয়েছে এই কারণে, এরকম ন্যাক্কারজনক লাঠিয়াল বাহিনী দিয়ে সাংবাদিকের উপর আক্রমণ, সাংবাদিক ঐক্যকে ফাটল ধরানোর ষড়যন্ত্র ইতিপূর্বে আসলে কখনো হয়নি। সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি। আমাদের সময় একদম শেষ। একই সাথে আব্দুল শহীদ, সভাপতি ডিইউজে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। যারা টেলিফোনে অংশ নিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্বাস করি সাংবাদিকতা পেশার বাইরে নয়, পেশাগত নীতির বাইরে নয়, এবং কারো লাঠিয়াল বাহিনী হয়ে একই পেশার সমগোত্রীয় কারো উপর কোনো আক্রমণ নয়। আমাদের পেশার মধ্য থেকে কাজ করতে চাই এবং এই সাংবাদিক কমিউনিটির ভাবমূর্তি, মান সম্মান আমরা সমুন্নত রেখেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।